সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে শুভেচ্ছা। আমাদের অতিথি আজ আবার রোকেয়া প্রাচী। রোকেয়া প্রাচীকে আমরা এখন নতুনভাবে দেখছি, নতুনভাবে চিনতে পারছি, যেটা আমাদের অনেকের আগের ধারণাতেও ছিল না। এই রোকেয়া প্রাচী আওয়ামী লীগের নতুন অগ্নিকন্যা, দুঃসময়ের সাহসিকা রোকেয়া প্রাচী। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, অনেকদিন ক্ষমতায় ছিল, অনেকগুলো নির্বাচন করেছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেন। এবং এই নির্বাচনগুলোর সময়, প্রতিটা নির্বাচনের সময় মানুষ দেখতো অনেক লোকজন আওয়ামী লীগের মনোনয়ন চাইতেন, যাদের মাঝে অনেক চিত্রশিল্পী, অভিনয় শিল্পী, গানের শিল্পী, মানে শিল্পকলার নানা দিকজন লোকজন ছিলেন। এবং অনেকে বলতেনও যে পরিস্থিতিকে হায়ার করতে হবে। ওই সময় ওই তালিকায় রোকেয়া প্রাচীরও নাম থাকতো। রোকেয়া প্রাচীকে আওয়ামী লীগ কোনোদিন মনোনয়ন দেয় নাই। এবং 5 আগস্টের পরে সবাই দেখলো অন্য একজন মানুষ রোকেয়া প্রাচী। আওয়ামী লীগের পোড় খাওয়া মানুষ, প্রতিবাদী মানুষ, সাহসিকা। আওয়ামী লীগের অনেক বাঘা বাঘা নেতা জীবন ঝুঁকির কারণে দেশের বাইরে চলে গেছেন অথবা আত্মগোপনে আছেন, তারা সামনে আসতে পারছেন না। রোকেয়া প্রাচী লড়াই করে যাচ্ছেন। জীবনের ঝুঁকি, সব ধরনের ঝুঁকি, বিশেষ করে 15 আগস্ট জাতীয় শোক দিবসে তিনি আক্রান্ত হয়েছিলেন। সেখান থেকে পেছনে চলে যাননি রোকেয়া প্রাচী, সামনেই যাচ্ছেন। রোকেয়া প্রাচী, আপনাকে সেলুট দিয়ে আমরা শুরু করছি আজকের আলোচনা। আসসালামু আলাইকুম। আমরা যখন প্রথম দিকে আপনার সাথে কথা বলি, আমরা একটা শিরোনাম করেছিলাম তখন, আওয়ামী লীগের জন্য রোকেয়া প্রাচীর সংগ্রাম। সেই সংগ্রামটা চলমান আছে। আমাদের আপনার বর্তমান সংগ্রাম নিয়ে একটু ধারণা দেন, কিভাবে লড়াই করে যাচ্ছেন আপনি? জি, ধন্যবাদ। আসলে আমি মনে করি যে যারা রাজনৈতিক দলের কর্মী, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক দলের কর্মী হওয়াটা সৌভাগ্যের বিষয়। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে বাংলাদেশ জন্মেরও আগে এই বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম, এবং বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশ জন্মের নেতৃত্ব দিয়েছে। আমার বাবা বাংলাদেশ আওয়ামী লীগ করেছেন। সেই ছোটবেলা থেকে আমি দেখে দেখে বড় হয়ে আমিও দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করছি। প্রথমে মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ছিলাম, এখন ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য। তা আমার কাছে মনে হয় যে মানে দল যখন দুঃসময় পড়ে বা দেশে যখন দুঃসময় আসে, একজন দেশের মানুষ হিসেবে, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এটা কিন্তু সৌভাগ্যের বিষয় যে আমি আমার দেশের জন্য কিছু করতে পারছি এবং আমি আমার রাজনৈতিক দলের জন্য দুঃসময়ে কাজ করতে পারছি। এবং আমরা তো সব সময় যখন দল ক্ষমতায় ছিল আমরা কিন্তু বলেছি যে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমরা বঙ্গবন্ধু কন্যার সৈনিক, আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মী। কিন্তু তখন তো আসলে প্রমাণের সুযোগ নেই, তখন তো দল ক্ষমতায়, আরাম আয়েশের রাজনীতি। কিন্তু আজকে হচ্ছে যে ধরেন আমরা মুক্তিযুদ্ধের মতো আরেকটা যুদ্ধের মধ্যে আছি, সেরকম একটা আক্রান্ত সময় দেশের এবং দলের বিপর্যয়ে যদি কাজ করা যায়, আমি মনে করি এটা আমার জন্য সৌভাগ্যের। এবং এরকম রাজনৈতিক কর্মী হিসেবে সৌভাগ্য কিন্তু সবসময় আসে না। তো আমার মনে হয়েছে যে আমার এই সৌভাগ্য আমি পেয়েছি দেশের জন্য যুদ্ধ করার। দেখেন, আমি তো চাইলে মুক্তিযোদ্ধা হতে পারবো না। 1971 সালে যারা মুক্তিযুদ্ধ করেছেন, আমি অনেক কিছু হতে পারবো কিন্তু মুক্তিযোদ্ধা হতে পারবো না। কাজে এটা আমার সুযোগ দেশের জন্য লড়াই করা, এবং এটা আমার সুযোগ বঙ্গবন্ধু আমাদেরকে যে দেশ দিয়েছেন, যে রাজনৈতিক দল দিয়ে গেছেন, আজকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন, তার ঋণ শোধ করার
এবং দলের কর্মী হিসেবে কাজ করাটা আমি মনে করি এটা আমার দায়িত্ব এবং সৌভাগ্য। তো সেই জায়গা থেকে আমি কাজ করে যাচ্ছি। আর আমি বোধহয় এর আগে একবার বলেছি যে মানুষ তো আসলে পৃথিবীতে একবার আসে এবং সে কখন যাবে সে জানে না। যে কোনো ভাবে সে মানুষের বিদায় ঘটতে পারে। তো সেই হিসেব করলে এখন যেখানে দাঁড়িয়ে আছে আমার মনে হচ্ছে যে আমি তো যে কোনো সময় চলে যেতে পারি। তো কাজে আমার জীবনটা যদি আমার দলের জন্য দেশের জন্য কাজে লাগানো যায় সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আর ভয়ের তো কিছু নেই। ভয় কাকে পাবো? যে মানুষগুলো দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে, 1971 সালে সেই পরাজিত শত্রুদের সাথে হাত মিলিয়েছে, রাষ্ট্রদ্রোহী দেশের বিরুদ্ধে যারা যাচ্ছে তাদেরকে ভয় পাওয়ার কিছু নেই। বরং তারা আমাদেরকে দেখে ভয় পায়। আমাদেরকে দেখে তারা ভয় পায় দেখেই কিন্তু তারা এত হামলা মামলার চেষ্টা করছে, এত অপারেশন ডেভিল হান্ট করছে। তা আমার কাছে হ্যাঁ শুরুতে যে ভয় লাগেনি তা না, ভয় লেগেছে। কিন্তু এখন ভয় কেটে গেছে। এখন মনে হয় যে বাঁচি মরি লড়াই তো একটাই। আর যখন দেশের প্রশ্ন, মুক্তিযুদ্ধের প্রশ্ন, স্বাধীনতার প্রশ্ন, তখন আসলে ভয় আর কোথায় থাকে? কারণ মুক্তিযোদ্ধারা যদি ভয় নিয়ে ভাবতেন, যদি পরিবার পরিজনের নিরাপত্তার কথা ভাবতেন, যদি হিসাব নিকেশ করতেন, তাহলে কি আমরা 1971 সালে আমাদের বিজয় অর্জিত হতো না? ওনারা কোনো হিসেব নিকেশ করেননি। তাহলে আজকে আমরা কেন হিসেব করব? তো সেই জায়গায় থেকে আমার ভয় ডর সব চলে গেছে। মনে হয়েছে মানে একটাই স্লোগান এখন, জান দেব দেশ দেব না। এই ব্যাপারে এই কথাটা আপনার ফেসবুক স্ট্যাটাসও আমরা দেখেছি, জান দেব দেশ দেব না। এখন যারা ক্ষমতায় আছে তারা আপনার দলটাকে, যে দল বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশের সমস্ত বড় অর্জন যে দলের নেতৃত্বে, সেই দলটা বলছে শয়তানের দল। শয়তানের দল আখ্যা দিয়ে এই দলের নেতা কর্মীদের তারা বেসুমার গ্রেপ্তার করছে। এই দলটা বলছে আওয়ামী লীগকে এই দেশে কোনোদিন রাজনীতি করতে দেয়া হবে না, আওয়ামী লীগ নামে রাজনীতি করতে দেয়া হবে না, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না, ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া চলছে। কিভাবে মোকাবেলার চিন্তা করেন আপনারা? দেখেন আমার কাছে মনে হয় যে এই কথাটা তারা যতবার, এটা প্রথম থেকেই তারা বলছে। এটা বলার অর্থ হচ্ছে তারা আওয়ামী লীগকে ভয় পায়। দেখেন প্রধান উপদেষ্টা যিনি যিনি অবৈধ অসাংবিধানিক ভাবে এই রাষ্ট্র ক্ষমতাকে দখল করে প্রধান উপদেষ্টা দায়িত্ব পালন করছেন, সেই দায়িত্বের জায়গায় থেকে কিন্তু তিনি এই শব্দটি একটা মানে পদের কিন্তু একটা প্রোটোকল থাকে। উনি এটা বলতে পারেন না। উনি কিন্তু অবলীলায় বলে আসছেন যে উনি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবেন। কিছু আওয়ামী লীগ তাদের সাথে মিশে যাবে, আর যারা মিশবে না, যারা ভয় ভয় না পেয়ে কম্প্রোমাইজ করবে না, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এবং এই কথাটা তিনি নানান ভাষায় নানান ভঙ্গিতে শুরু থেকে বলে আসছেন। এবং আরেকটি কথা উনি যেটা স্পষ্ট বলে দিয়েছেন সেটা হচ্ছে 1971 সাল আমাদের বাঙালির ইতিহাস ঐতিহ্য সবকিছু রিসেট বাটনে মুছে দেবে। এবং সেই ধারাবাহিকতায় কিন্তু সার্জিস আলম থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে তারা প্রত্যেকেই কিন্তু একই শব্দের প্রতিধ্বনি করেছে, আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া যাবে না, আওয়ামী লীগের দোসরদের থাকতে দেওয়া যাবে না। নানান ভাষা প্রয়োগে তারা এটি করছে। এটি কিন্তু রাষ্ট্রের প্রধান ব্যক্তিদের বা রাষ্ট্রের প্রশাসনের থেকে এটি বলাটা প্রোটোকলে আসে না। তার মানে এটা হচ্ছে প্রতিহিংসা, জিঘাংসা, এবং তারা যাদের মাধ্যমে আসলে রাষ্ট্র ক্ষমতায় চক্রান্ত করে দখল করেছে, অর্থাৎ 1971 সালে সেই পরাজিত শত্রু, তাদের হাত ধরেই তো ক্ষমতায় এসেছে, তাদের প্রেসক্রিপশনেই আজকে কিন্তু তিনি চলছেন বা আমাদের উপর সেই দুঃশাসনটা চাপিয়ে দিচ্ছেন। তো সেখানে আওয়ামী লীগের উপরে রাগ আছে, প্রতিহিংসা আছে। তার থেকেও বেশি হচ্ছে বঙ্গবন্ধুর উপর, তার থেকেও বেশি হচ্ছে বঙ্গবন্ধু কন্যার উপর। এবং যারা জয় বাংলা বলবে, যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করবে, হয়তো তারা আওয়ামী লীগ করে না, সমর্থক, তাদেরকেও তারা নিতে পারছেন না, সহ্য করতে পারছেন না। অর্থাৎ আওয়ামী লীগকে তাদের আসলে ভয়। আমরা যে বলছি না যে আমরা ভীত, না, আমরা না, আসলে তারা আমাদেরকে নিয়ে ভয় পাচ্ছে। তাদের ভয় উৎকণ্ঠা অনেক বেশি যে
কেন তারা সমস্ত আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চায়? কারণ 1975 সালের 15ই আগস্ট তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। বঙ্গবন্ধু কন্যা তার ছোট বোন সহ বিদেশে থাকায় প্রাণে বেঁচে গেছেন, এবং বঙ্গবন্ধু কন্যা প্রাণে বেঁচে যাওয়া হচ্ছে বাংলাদেশের জন্য আশীর্বাদ। তিনি কিন্তু তার সমস্ত জীবন বঙ্গবন্ধুর মতোই আরাম আয়েশ না করে বাংলাদেশে ফিরে এসেছেন, বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করেছেন। কাজেই এই যে ভয়টা, 5ই আগস্ট কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে তারা হত্যার পরিকল্পনা করেছিল। তার মানে আওয়ামী লীগ যদি টিকে যায়, আওয়ামী লীগ আবার জেগে উঠবে। এই যে ভয়, উৎকণ্ঠা, এবং আওয়ামী লীগকে তো সবচেয়ে বেশি চিনে হচ্ছে পাকিস্তানিরা, কারণ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের কাছে পরাজিত হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে। তার মানে আজকে কিন্তু পাকিস্তানে জামাতের প্রধান যখন বলে যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান 1971 সালে আলাদা হয়েছিল, কিন্তু আজকের বাংলাদেশ আমাদের সঙ্গে যুক্ত হবে, তার মানে ওই যে আমরা তাদেরকে পরাজিত করেছিলাম, এই পরাজিত তারা, এই গ্লানি তো তারা ভুলে যায়নি। সেই গ্লানির চক্রান্ত কিন্তু 75 সাল থেকে এখনো কিন্তু চলছে, এবং সেইটা চলমান থাকার কারণেই তারা মনে করে যে আওয়ামী লীগের সবাইকে তো আর আক্ষরিক অর্থে হয়তো নিশ্চিহ্ন করতে পারবে না। ওই যে কম্প্রোমাইজের কথাটা তিনি একটা সাইডে রেখেছে, অর্থাৎ যারা মাথাচাড়া দিয়ে উঠবে, যারা নেতৃত্ব দেবে বা আন্দোলন এগিয়ে নিয়ে যাবে, তাদেরকে নিশ্চিহ্ন করে দেবে। আর যারা ধরেন চুপচাপ থাকবে, কম্প্রোমাইজ করবে, ভয় পাবে, তাদেরকে হয়তো কোনো না কোনো ভাবে ম্যানেজ করে ফেলবে। তো সেই জন্য আমি মনে করি যে আওয়ামী লীগ জেগে উঠবেই, এবং এই যে তারা যে প্রক্রিয়াগুলো করেছে, শেষমেশ যেটা করলো আওয়ামী লীগ, অপারেশন ডেভিল হান্ট, প্রায় 32,000 আওয়ামী লীগের নেতাকর্মী অ্যারেস্ট হলো, জেলখানায় জায়গা নেই, 42,000-এর মতো জেলখানায় মানে ধারণ ক্ষমতা, সেখানে 70,000 কিন্তু গ্রেফতার হয়ে গেছে। ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, এবং ছাত্রলীগের ছেলে মেয়েদের পড়াশোনা, তাদের চাকরি কোথাও তাদেরকে দাঁড়াতে দিচ্ছে না। তার মানে ছাত্রলীগের ক্যারিয়ারও শেষ। যে মেয়েটি পড়াশোনা করে সে পরীক্ষা দিতে পারছে না, সে তার রেজাল্টের কাগজটা তুলতে পারছে না, তার মানে সে পড়াশোনা করতে পারছে না, তার রেজাল্টটা নিয়ে কোথাও সাবমিট করতে পারছে না। তো তার জীবনটা আসলে মূল্যহীন জায়গায় নিয়ে যাচ্ছে। যারা যাচ্ছে পরীক্ষা দিতে তারা আক্রান্ত হচ্ছে, হামলা মামলার শিকার হচ্ছে, গণপিটুনির শিকার হচ্ছে, কেউ কেউ মৃত্যুবরণ করছে। তো ওই জায়গাটাই নিয়ে গেছে হচ্ছে ছাত্রলীগকে ভীত সন্ত্রস্ত করা, তাদেরকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে চায়, কিন্তু কোন প্রক্রিয়ায় করবে? এখন তারা তো যা করছে জোর জবরদস্তির মধ্য দিয়ে, আর ছাত্রলীগকে তো তারা আসলে নিষিদ্ধ করতে পারে না, কিন্তু করছে। এখন আইন বলেন, আদালত বলেন, প্রশাসন বলেন, কোনো কিছু নিয়মের মধ্যে চলছে না। যা হচ্ছে সেটা হচ্ছে স্বৈরাচারী তন্ত্রের মতো চলছে, মবতন্ত্র, স্বৈরাচার তন্ত্র। নিপীড়কদেরকে তারা পাহারা দিচ্ছে, সহিংসতাকারীদেরকে তারা পালছে। তো রাষ্ট্র চলছে হচ্ছে ওই যে তৌহিদি জনতা, বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র জনতা, সমন্বয়কারী, কিশোর গ্যাং, টোকাই গ্যাং, এরকম নানান নামে কিন্তু মানে কিছু মব বাহিনী তৈরি করা, যারা ছোট 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 বাহিনীতে বিভক্ত হয়ে কেউ বুলডোজার দিয়ে 32 ভাঙছে, কেউ একটা হলের নাম ফলক উঠিয়ে দিচ্ছে, কেউ একটা কারখানা ভাঙছে, কেউ একটা ইন্ডাস্ট্রি ভেঙে ফেলছে, কেউ কারো বাড়ি দখল করছে। এই চলছে, কেউ ডাকাতি করছে, কেউ ছিনতাই করছে, কেউ ধর্ষণ করছে, কেউ টেন্ডারবাজি করছে, এবং এগুলো প্রকাশিত, প্রমাণিত। তো কিন্তু এদেরকে নিয়েই বাস্তব হচ্ছে ওরা যা যা বলছে সব কিন্তু করছে তারা, কোনো জায়গায় কিন্তু থেমে নাই কিন্তু তারা। তারা করছে, কারণ ধরেন আমরা তো বাংলাদেশের মানুষকে কিন্তু জুলাইতে এক ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল যে স্বৈরাচারী সরকারের পতন হচ্ছে, স্বৈরাচার। কিন্তু স্বৈরাচার মানে কি? বাংলাদেশের মানুষ তো তখন মিথ্যা প্রোপাগান্ডায় এক ধরনের কিছু কিছু মানুষ স্পন্টেনিয়াসলি আবেগের মধ্যে দিয়ে ছাত্রদের কোটা মেধা এই সকল বিষয়ে কিন্তু অনেকে প্রতারিত হয়ে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিছু মানুষ রাস্তায় এসেছিল, এবং প্রোপাগান্ডাটা তাদের এমন পর্যায়ে ছিল, দেখেন যে পরিমাণ বাইডেন প্রশাসন থেকে ডিপ স্টেট ষড়যন্ত্রে তারা যে পরিমাণ ডলার পেয়েছে, $50 মিলিয়ন, এবং পাকিস্তান এবং বিভিন্ন জঙ্গি রাষ্ট্র থেকে তারা যে মদত গুলো পেয়েছে, তো সেইখানে ধরেন সেই টাকায় তারা যেভাবে
মানুষ মারার জন্য, পুলিশ মারার জন্য, ছাত্রলীগ মারার জন্য যেভাবে টোকাই কিশোর গ্যাংকে, ক্রিমিনালদেরকে ভাড়া করেছে, এগুলো তো প্রকাশিত, প্রমাণিত। তো কাজেই আমরা তো দেখেছি যে হিজবুত তাহরীর কিন্তু তিনি বলেছে যে তারা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের মুখোশে তারা ফেক আইডি কার্ড দিয়ে ছাত্র বানিয়ে মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে তারা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টের লুক দিয়ে সেই মুখোশধারী ভাবে তারা কিন্তু রাস্তায় নেমেছে। বিএনপির লোকজন তাদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে তাদের প্রচুর কর্মী রাস্তায় নেমেছে। জামাতে ইসলাম যে রাস্তায় নেমেছে, হিজবুত তাহরীর, হেফাজত ইসলাম, সেটা তো সার্জিস আলম আরো অনেক বেশি স্পষ্ট করে বলে দিয়েছে। তো এই চক্রান্তের মধ্যে স্টেক হোল্ডার তো আসলে সেই আমাদের রাজাকার আলবদর আল শামসরাই, যুদ্ধাপরাধীর পরিবাররাই, এবং কিশোর গ্যাং, টোকাই গ্যাংকে তারা ভাড়া করেছে টাকা দিয়ে। এবং জেলখানায় যে সকল কয়েদিরা ছিল ক্রিমিনাল, জঙ্গি, সন্ত্রাসী, তাদের সাথে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে তাদেরকে তারা বের করে নিয়ে আসবে এবং তাদের যারা অনুসারী রয়েছে তারা এই হামলা মামলাগুলোর মধ্যে কাজ করবে। এবং তাই হয়েছে, এবং সকল আসামির নথি পুড়িয়ে দেওয়া হয়েছে থানায়, যাতে পরবর্তীতে চাইলেও সেই আসামিকে সেই নথিপত্র ধরে তাকে আবার অ্যারেস্ট করা যায়। তারপর যদি থানা পুড়ে যায় তাহলে সেই আসামির ডিটেলস কোথায় থাকছে? যখন কারাগার ভাঙচুর করে পুড়িয়ে যখন আসামিদের বের করে নেওয়া হচ্ছে অস্ত্র সহ লুট করে, তখন সেই আসামির যদি কোনো ডাটা না থাকে, রেকর্ড না থাকে, সেই আসামিকে আবার পুলিশ ধরবে কি করে? তার মানে সবাই কিন্তু বেরিয়ে গেল। এবং তার পরবর্তীতে কিভাবে যেন আমরা দেখলাম অনেক আসামি জামিনে খালাস হয়ে মেয়াদ পূরণ হয়নি কিন্তু তারা মুক্তি পেয়ে বেরিয়ে গেছে, এবং তাদের হাতে সেই লুট হওয়া অস্ত্রগুলো আছে। এবং তারা কিন্তু এই সকল, এই যে 5ই আগস্ট থেকে যত অরাজকতা, খুন, ভাঙচুর, অগ্নিসংযোগ, ধর্ষণ সবই তারা করছে। এবং যেহেতু রোকেয়া তাদের একটা প্রাচী এজেন্ডা ছিল, অ্যাসাইনমেন্ট রোকেয়া ছিল, প্রাচী এজন্যই কিন্তু ইন্ডেমনিটি। রোকেয়া প্রাচী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতেছে, কারণ একটা বিষয় বলা যায় যে আহ, শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে, অনেক মানুষ বেকার, ছিনতাই, ডাকাতি এর সাথে এটা একটা জড়িত ব্যাপার। ধর্ষণটা বেড়ে যাওয়ার কারণটা কি মনে হয়? ধর্ষণ বেড়ে যাওয়ার কারণ হচ্ছে কি, যে ধরেন আপনাকে তো এদের শেকড়টা চিন্তা করতে হবে। এরা কারা, এদের পেছনের ইতিহাস কি? আপনি 1971 সালের ইতিহাস কি? কারা আমাদের মা বোনদেরকে আর্মিদের হাতে তুলে দিয়েছিল, পাক হানাদার বাহিনীর হাতে? কি শান্তি কমিটি, আলবদর আল শামস, রাজাকার তো? তো তাদের অনুসারী যারা, তাদের মধ্যে তো সেই রক্তটা, সেই অভ্যাসটা রয়ে গেছে। এবং যে ক্রিমিনালরা রাস্তায় এখন, যারা বাইরে বেরিয়ে আছে, যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড এখন নেই, হাতে অস্ত্র আছে, এবং ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, এবং ইন্ডেমনিটি দেওয়া যখন হয়েছে, ওই কয়দিন তারা কি কি করেছে? ওই কয়দিন কিন্তু তারা আওয়ামী লীগের নেতা কর্মী, আওয়ামী লীগের নারী নেতা কর্মীর গায়ে হাত দিয়েছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে, সহিংসতার শিকার করেছে, সনাতনীদের উপর নির্যাতন হয়েছে। তো যখন ক্রিমিনালরা এরকম বড় অপরাধ করে ফেলতে পারে এবং সেটার ইন্ডেমনিটি পেয়ে যায়, এবং রাষ্ট্র তাদেরকে এমন একটা স্পষ্ট বার্তা দেয় যে তাদেরকে ধরা হবে না, কারণ তাদের তো পার্ট এরা, এই ক্রিমিনালরা, সেজন্য তো ধরা হয়নি। এবং তাতে কি হচ্ছে, তারা এখন ধীরে ধীরে যাকে পাচ্ছে তাকেই কিন্তু এই কাজটা করছে। আর তারপরে যেটা হয়, এক ধরনের এই কাজগুলোর সাথে তারা যে বাহিনী এই কাজগুলোর সাথে সম্পৃক্ত, যারা অরাজকতা করছে, তাদের মানসিক অবস্থা, তাদের সামাজিক অবস্থা, তাদের পারিবারিক অবস্থা, বা তাদের ক্রিমিনাল রেকর্ড যা, তাতে কিন্তু তারা এই কাজগুলাই করবে, এই পারভার্সন তাদের আছে। আপনি দেখেন মাদ্রাসায় কিন্তু যে বলাৎকার গুলো করতেছে তারা কারা করছে? সেই তো মানে টুপি পরা, কি বলবো, ধর্মের লেবাস পরা। আবার বাইরে যারা করছে তারা কিন্তু সেই টোকাই, সেই গ্যাং, সেই সন্ত্রাসী বাহিনী করছে। কোনো ভদ্রলোক তো যাচ্ছে না। তার মানে এই যে একটা ক্রিমিনাল গ্রুপকে কয়েক মাস ধরে যে বাইরে ছেড়ে দেয়া হলো, তো যে ক্রিমিনাল গ্রুপটা বাইরে আছে তারা তো এটাই করবে। দেখেন, সমন্বয়কারী, দিনে সমন্বয়কারী, রাতে ছিনতাইকারী এবং ধর্ষণকারী,
এগুলো তো প্রমাণ হচ্ছে, ডাকাতি করতে গিয়ে ধরা পড়ছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, যখন আপনি কোনো বিচার করবেন না, যখন প্রশাসন এড়িয়ে যাবে সবকিছু, তখন কিন্তু সাহস, অধ্যত, উন্মত্ততা বেড়ে যাবে। দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে দেশে তো কিছু হচ্ছে না, প্রধান উপদেষ্টা বলছেন যে আগে যা ছিল তার থেকে কিছু বাড়েনি, আমি তো সব ঠিকই দেখছি। স্বরাষ্ট্র সচিব বলছে না, সবই তো ঠিক আছে। তো উনারা যদি সব ঠিক আছে মনে করেন, যেখানে পুলিশ সদর দপ্তর থেকে 2 মাসে 774 জনের ধর্ষণের ইনফরমেশন আছে, পুলিশ সদর দপ্তরে 522টি হত্যা, তো সেখানে তাদের উপদেষ্টা বলছে এই জিনিস। তো যখন রাষ্ট্র ক্রিমিনালদেরকে এড়িয়ে যায়, আর পুরো সময়টা আপনি দেখেন অপারেশন ডেভিল হান্টটা কাকে করছে? আওয়ামী লীগের নেতা কর্মীকে করছে। কোনো ধর্ষক, কোনো ছিনতাইকারী, ডাকাতকে তো ধরেনি। ওই যে 32,000-এর মতো, 31,032 জনকে যে ধরেছে, সেখানে কি ওরা দেখাতে পারবে যে 10 জন ধর্ষণকারীকে অ্যারেস্ট করেছে, 10 জন ছিনতাইকারী অ্যারেস্ট করেছে? কেন কেন ওই সময় এই যৌথ বাহিনী অপারেশন ডেভিল হান্টে কোনো ধর্ষক, কোনো ছিনতাইকারী, কোনো ডাকাত, কোনো হত্যাকারী, কোনো অরাজকতা করছে এরকম কাউকে অ্যারেস্ট করলো না কেন? আপনি আপনার রাষ্ট্রের প্রশাসনকে ব্যবহার করছেন, সর্বোচ্চ ভাবে ব্যবহার করছেন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবার জন্য। আসামি আসিয়ার ধরবে ঘটনা, কখন? আসামি ধর্ষণের শিকার হয়ে প্রাণ হারানো আসিয়া মেয়েটার ঘটনা দেশের মানুষকে নাড়া দিয়েছে। শাহবাগে একটা প্রতিবাদ যখন অঙ্কুরিত হচ্ছিল, তাদের উপর হামলা করা হয়েছে, এবং যারা গত আন্দোলনে পুলিশের উপর আক্রমণ করেছে, তারা এখন পুলিশের উপর আক্রমণের দায়ে আপনাদের বিচার দাবি করছে। শাহবাগী তো এটা গালির নাম ওদের কাছে। শাহবাগ, এবং সর্বশেষ এদের যে বিচারের যে প্রসিকিউশন, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, শাহবাগে যারা গণজাগরণ করেছিলেন তারা শাপলা চত্বরে গণহত্যায় জড়িত ছিলেন, এমন প্রমাণ তারা পেয়েছেন। আপনিও তো সেই শাহবাগের একজন, কিভাবে বলবেন এই বিষয়গুলোকে? মানে এটা খুব, মানে আমাদের দেশের মানুষের কিন্তু এখন মানে অনেক কিছু স্পষ্ট হয়ে যায়। তখন দ্বিচারিতা কাকে বলে দেখেন, এই যে আজকে গণজাগরণ মঞ্চের প্রসঙ্গকে তারা নিয়ে আসলো, যখন বাম দল সহ কিছু সাধারণ শিক্ষার্থী যখন প্রতিবাদ করলো স্মারকলিপি পেশ করবে, তখন পুলিশ তাদেরকে স্মারকলিপি দিতে দিবে না এবং তাদের সাথে তাদের উপরে আঘাত করলো পুলিশ, এবং সে ধাক্কাধাক্কিতে 2 জন পুলিশ আহত হয়েছে। সে কারণে বলা হলো যে পুলিশের উপর আক্রান্ত করেছে। এবং পরবর্তীতে যখন তারা মানে আবার সেই বা কিছু বাম দলের নেতা নেত্রী এবং সাধারণ শিক্ষার্থীরা যখন রাতের বেলা সেই হামলার প্রতিবাদে মিছিল করেছে, তারপর মধ্যরাতে মিছিল হলো নো মোর শাহবাগ, নো মোর গণজাগরণ মঞ্চ, এবং শাহবাগীদের অ্যারেস্ট হোক, ফাঁসি হোক, এবং শাপলা চত্বর পর্যন্ত বিষয়টা চলে গেল। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই যে বাম দলের যারা ওখানে ছিল তাদের অনেকেই কিন্তু জুলাই আন্দোলনে তাদের সাথে ছিল, তখন কিন্তু তাদের শাহবাগী মনে হয়নি। এই যে বাম দলের অনেকেই যে সেই জুলাই আন্দোলন তাদেরকে সমর্থন করেছিল, সেটা যেই আদর্শিক জায়গায় হোক, তাদের তখন সমর্থন করেছিল, তো তাদের সাথে তো রাজপথে গিয়েছিল সহমত প্রকাশ করতে, তখন কিন্তু শাহবাগী মনে হয়নি, তখন গণজাগরণ মঞ্চ মনে হয়নি, তখন শাপলা চত্বর মনে হয়নি। কিন্তু যখন এরা ধর্ষকের বিরুদ্ধে আন্দোলন করছে, যখন স্মারকলিপি দিতে যাচ্ছে, যখন প্রতিবাদ করছে, রাষ্ট্রকে প্রশ্ন করছে, প্রধান উপদেষ্টাকে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে, এবং জবাবদিহিতার জায়গায় নিয়ে যাচ্ছে, তখন এরা শাহবাগী হয়ে গেল, গণজাগরণ মঞ্চ চলে এলো, তখন শাপলা চত্বরও চলে এলো, এবং চিফ প্রসিকিউটর তাজুল সাহেব উনি স্বপ্নে পেয়ে গেলেন যে আমরা সবাই শাপলা চত্বরেও ছিলাম। তো এই যে বিষয়টাকে উনি মিলিয়ে ফেললেন এবং এভাবে যে একটা জায়গায় চলে গেল, এখানে আসলে একটা বড় বিষয় আছে। তারা তো আসলে শাহবাগকে ভয় পায়, প্রতিবাদকে ভয় পায়। বড় দেখেন, অবাক যেদিন এগুলো বড় অবাক বিষয়, শাপলা চত্বরটা কিভাবে হয়েছিল সেটাও কিন্তু কেউ এখন আর বলছে না। শাহবাগে যখন গণজাগরণ মঞ্চটা মানুষের জাগরণ করতো, বিচারের দাবি যখন
লক্ষ লক্ষ মানুষ আসলো শাহবাগে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো আন্দোলন। তখন হঠাৎ করে এই আন্দোলনকারীদের নাস্তিক বলা শুরু করলো একদল লোক, তারা শাপলা চত্বরে আসলো। সেইটা সেই পর্বটা কিন্তু এরপর ধরেন ব্লগার একের পর খুন হতে থাকলো বাংলাদেশে। অনেক ব্লগারকে দেশ ছেড়ে চলে যেতে হলো। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাদেরকে চলে যেতে হলো। এখন আবার আপনি শাহবাগ করার জন্য বিপন্ন এই পক্ষ। এবং কয়েকদিন আগে মাহফুজ আলম গতকালকে যেটা করেছে, শর্ষিনার অনুষ্ঠানে গিয়েছে সে। শর্ষিনা পীর সাহেব ছিলেন পাকিস্তানপন্থী রাজাকার। শর্ষিনার পীরের ওই দরবারে মুক্তিযুদ্ধের সময় লোকজনকে আটক রাখা হতো, জিম্মি করা হতো। সেই শর্ষিনার মুরিদ মাহফুজ আলম ক্ষমতার মাস্টার মাইন্ড। কিভাবে মিস করবেন এগুলো? হ্যাঁ, এটা তো সেটা বললাম যে এত মানে এখন ভালো হচ্ছে একদিকে যে দেশের যে মানুষরা ধরেন আবেগে এসেছিল তারা কিন্তু এখন অনেক কিছু জানতে পারছে। দেখেন এই যে শাপলা চত্বর আপনি যেটা বললেন সেখানে আমি একটু যুক্ত করি, সেখানে কিন্তু হেফাজত 13 দফা দিয়েছিল। সেই 13 দফার একটি দফা যেটি তখন সেই সময় কিন্তু প্রচন্ড আলোচিত ছিল যে ক্লাস 8 এর বেশি মেয়েরা পড়বে না। এবং সেই সময় কিন্তু অন্য রাজনৈতিক দল যারা ছিলেন তারা কিন্তু হেফাজতে ইসলামের সাথে সহমত পোষণ করে সেখানে কিন্তু অবস্থানও করেছিলেন একটু একটু সময়। কিন্তু বঙ্গবন্ধু কন্যা আপোষ করেননি এবং এখনো জনকণ্ঠে ছবি আছে, যেহেতু হেফাজতের 13 দফায় আমাদের বিরোধিতা করেছিলাম তখন যে ক্লাস 8 পর্যন্ত কেন নারীরা পড়তে পারবেন এরপরে। তো আমরা একটা মানববন্ধন ডেকেছিলাম, তো তারপরে মানববন্ধন ডাকার পরে তো অনেক হুমকি দামকি ছিল। যাই হোক, তো ওই যে 13 দফা মেয়েরা পড়তে পারবে না, তো সেদিন যদি শাপলা চত্বরের 13 দফার সেই একটি দফা মানা হতো এবং তারা যেভাবে নাস্তিক আস্তিক ধর্মকে নিয়ে এসে একটা মানে গোলমেলে ব্যাপার তৈরি করছিল এই যে যুদ্ধাপরাধীর বিচারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবার জন্য, তো সেই ইতিহাসগুলো কিন্তু এখন বেরিয়ে আসছে আবার নতুন করে আসার ফলে যেটা হচ্ছে এই যে মিথ্যাচারগুলো জনগণকে মিথ্যাচার করে করে যে প্রোপাগান্ডা তৈরি করেছিল সেগুলো কিন্তু এখন ভেঙে যাচ্ছে। এখন তাদের ভয়টা হচ্ছে যেহেতু জনগণ এখন প্রতিবাদ করছে, বিভিন্ন সংস্থা কিন্তু নারীর উপরে সহিংসতা, নারীর ধর্ষণ এবং এর চেয়ে মারাত্মক যে ঘটনাটি ঘটছে সেটি হচ্ছে নারী কি পোশাক পরবে, নারীর ওড়না আছে কিনা, নারী একা চলবে না কি করবে, সন্ধ্যার পর বের হবে না, এই সকল বয়ান ফতোয়া যখন দেয়া হচ্ছে এবং এই যে তৌহিদি জনতার নামে যে একটা গ্রুপ কাজ করছে এবং যে গ্রুপটাকে রাষ্ট্র সহায়তা করছে তার বিরুদ্ধে কিন্তু জনগণ স্বতঃস্ফূর্তভাবে কথা বলা শুরু করে দিয়েছে নারীরা। তো কারণ নারীদের আমি আমার সন্তানকে লেখাপড়া শিখিয়েছি, আমার সন্তান নিজে সিদ্ধান্ত নেবে সে কি করবে। কোথাকার কোন তৌহিদি জনতা এসে সিদ্ধান্ত দেবে আমার মেয়ে কি করবে, মাহরাম ছাড়া যাবে কি যাবে না সে সিদ্ধান্ত দেবে? একটা 20 বছরের যুবককে যদি তারা ধর্ষণ করতে পারে, মাদ্রাসার ছেলেকে ধর্ষণ করতে পারে, তাহলে এখানে মাহরাম আর কোথায় আর ওড়না কোথায় রইল? আর 7 বছরের 3 বছরের বাচ্চার ওড়নারই বাকি কাহিনী রইল। কাজে এগুলো হচ্ছে আসলে একটা উসিলা নারীকে ঘরের ভেতরে ঢুকিয়ে দেয়া, যার জন্য কিন্তু তারা কোটা না মেধা সে আন্দোলনের সময় নারীর যে কোটা ছিল সেটিকে তারা পরিকল্পিতভাবে নারীদেরকে পিছিয়ে দেওয়ার জন্য, এবং যে নারীরা ওখানে ছিল তারা তাদের পুরুষতন্ত্রে দীক্ষিত কিছু নারী যারা এখনো বুঝতে পারছে না যে নারীদের কোটাটা তারা বাদ দিয়ে প্রকারান্তরে নারীদের বিরুদ্ধে কি যে ষড়যন্ত্রটা করেছে বাংলাদেশের নারীরা ধীরে ধীরে সেটি বুঝবে। তো আজকে যে এই যে একটা ঘটনা এবং পাকিস্তান পন্থীদের সাথে তাদের হাত মেলানো, জামাতে ইসলাম তাদের শেয়ার হোল্ডার, জামাতে ইসলামকে তারা প্রধান অংশীদার করে তারা এই আন্দোলন পরিচালনা করেছে এবং রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যে চক্রান্ত সেটি তাদেরকে নিয়ে, এরা হচ্ছে একটা গ্রুপ, এটি তাদের মুখ দিয়ে এবং সকল কাজে কর্মে এখন স্পষ্ট প্রমাণিত। তার মানে এই যে স্বাধীনতা বিরোধী একটা গ্রুপ আর আমরা হচ্ছি স্বাধীনতার পক্ষের একটি গ্রুপ। এই স্বাধীনতার পক্ষের গ্রুপের মধ্যে বিএনপি রাজনৈতিক দলের অনেকেই তারা থাকতে পারেন,
জাতীয় পার্টি থাকতে পারেন, তারা যদি মুক্তিযুদ্ধকে ওন করেন, তারা যদি স্বাধীনতার ইতিহাসকে ওন করেন। বাংলাদেশ আওয়ামী লীগ তো নেতৃত্ব দানকারী একটি রাজনৈতিক দল, এবং কোন রাজনৈতিক দল করে না এরকম আপামর জনসাধারণও তো আছে, যারা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, যারা বীরাঙ্গনা মায়েদের আত্মীয় স্বজন। কাজেই বাংলাদেশে কিন্তু একটা বড় সংখ্যক মানুষ কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, সম্প্রীতিতে বিশ্বাসী একটা বড় সংখ্যক মানুষ আছে। এখন স্পষ্ট তারা এক ভাগে চলে গেছে, আর আমরা ৩ ভাগ মানুষ। আমাদের এই ৩ ভাগ মানুষের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, রাজনৈতিক দল এবং সাধারণ সমর্থক মানুষ, যারা শুধুমাত্র দেশকে ভালোবেসে যারা রাজপথে নামতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং মানে নির্ভয়ে তারা বলতে পারে তাদের সমর্থনের কথা। তা আমি মনে করি যে আজকে তারা হয়তো চাপিয়ে দিচ্ছে, তারা হয়তো ভয় ভীতি দেখাতে পারছে, কারণ বুলডোজার নিয়ে তারা যেহেতু ৩২ ভাঙার পৃষ্ঠপোষকতা পায় প্রশাসন থেকে, রাষ্ট্র থেকে, এবং রাষ্ট্রযন্ত্রের থেকে যখন মাহফুজ আলম বা অন্য উপদেষ্টারা যখন আওয়ামী লীগ বা সংস্কৃতি বা সম্প্রীতি বা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এই গ্রুপটা পরবর্তীতে একটা আক্রমণ চালাবে। তো এখন দেশের মানুষের এই যে বললাম ৩ ভাগ আমরা, ছোট ছোট বিভাজন আছে, ছোট ছোট বিভাজনগুলো ধীরে ধীরে কিন্তু মুছে যাবে। আর সবসময় বলা হতো যে বাংলাদেশ আওয়ামী লীগ শুধু মুক্তিযুদ্ধকে নিজেরাই আটকে রেখেছে। না, এখন তো আওয়ামী লীগ নেই, এখন বাংলাদেশ এখন মুক্তিযুদ্ধকে সবাই তো ওন করতে পারে, জয় বাংলাকে সবাই ওন করতে পারে, এখন স্বাধীনতাকে নিয়ে সবাই ওন করতে পারে। কেউ তো এটাকে ট্রেডমার্ক দিয়ে নিজে আওয়ামী লীগ করে রাখেনি। এখন সবাই কথা বলুক মুক্তিযুদ্ধ নিয়ে, স্বাধীনতা নিয়ে, রাষ্ট্র আমাদের, আমরা সবাইকে নিয়ে সম্প্রীতির বাংলাদেশে থাকবো যেভাবে ছিলাম জুলাইয়ের আগ পর্যন্ত। কাজে আমি মনে করি যে তারা ভীত সন্ত্রস্ত বলেই তারা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। দেখেন নতুন যে রাজনৈতিক দল করেছে, সেখানে যে সামান্তা যে মেয়েটি, সে বলছিল যে প্রয়োজন হলে তারা একটি বোর্ড করবে, যেখানে নারী, শিশু, পুরুষ কি ধরনের পোশাক পরবে সেই সভা হবে। ও কে? শুক্রে ৭ দিন তারা একটা রাজনৈতিক দল করেছে। এই রাজনৈতিক দলের ইতিহাস কি, স্ট্রাগল কি, তাদের আদর্শ কি? ওরা সিদ্ধান্ত নিবে আমরা কি পোশাক পরবো? সামান্তা কে? ওরা কে? তৌহিদি জনতা কে? মানে তারা বলার কে? এই যে বলার কে, এই প্রশ্নটা হয়তো আজকে আমি করছি, আরেকজন করছে, আরেকজন করছে, আরেকজন করছে, আপনি করছেন। ধীরে ধীরে দেখবেন যে সকল আপামর জনসাধারণ করবে যে কে, ওকে দায়িত্বটা কে দিয়েছে। এই যে বলছে তারা, হাসনাত কে? ঠিক আছে, তুমি একটা রাজনৈতিক দল করেছো, করো, ভোটের রাজনীতিতে আসো, আমি তোমাকে ভোট দিব কিনা তারপর কথা বলো। তার আগে তো তুমি আমাকে অর্ডার করতে পারো না। তো ব্যাপারটা এখন এই যে মানুষের বাঁধ ভেঙে যাচ্ছে, ওরা আমাদের বাঁধ ভেঙে দিচ্ছে। এখন এই বাঁধ ভাঙায় হয়তো আওয়ামী লীগ একভাবে রিয়াক্ট করবে, বিএনপি একভাবে রিয়াক্ট করবে, জাতীয় পার্টি গিয়ে তালা দিয়ে দিয়েছে, জাতীয় পার্টির অফিসে গিয়ে ইফতারের কোথায় মিরপুরে একটা প্রোগ্রাম করছিল, সেখানে গিয়ে ওরা তালা দিয়ে দিয়েছে। এই যে ওদের এত সাহস, তালা দিয়ে দিচ্ছে, তালা ভেঙে ফেলছে, দখল করে ফেলছে। এতে কি হবে জানেন? ধীরে ধীরে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, ভয় ভেঙে যাবে, মুখটা খুলে যাবে। আজকে একটা মেয়ে বলছিল যে না পারলে আমাদের দেন, আমরা এমন শাস্তি দিব যে মানে আর কিছুই করতে পারবে না। এই যে মেয়েরা এখন কথা বলছে, এই যে কথা বলা শুরু হয়ে গেছে, কতজনকে মারবে? ৭০,০০০কে তো অলরেডি অ্যারেস্ট করেছে, আমরা আরো ৭০,০০০ মেয়েরা রেডি শুধু আছে। কথা বলছে তো দুই দিকেই কথা বলছে, কিন্তু মেয়েরা নেকাব পরা অবস্থায়, নেকাব পরা অবস্থায় তার আইডেন্টিটি বিষয়ে দাবি তুলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সে সিদ্ধান্ত নিয়েছে তাকে ওইভাবে নেকাব পরিহিত অবস্থায় আইডেন্টিটির ব্যবস্থা করা হবে। এনআইডিতে একাধিক স্ত্রী নাম রাখা জি, কথা বলা হচ্ছে। অপশন। দেশটা কোথায় যাচ্ছে? দেখেন এই যে বললাম যে কিছু সমন্বয়কারীরা মিলে যে নারীর 10% কোটা যেটা ছিল নারী কোটা, সেটাকে বাদ দিয়েছে। এই যে ওরা বাদ দিয়েছে, ওরা তো সমগ্র বাংলাদেশের নারীদের বর্তমান ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার ম্যান্ডেট নেয়নি, কিন্তু ওরা একটা অপরাধ করেছে। এখন কোন নারী যদি মনে করে সে আপাদমস্তক ঢেকে জীবন যাপন করবে, এটা একদম সম্পূর্ণ তার স্বাধীনতা।
এই ব্যাপারে আমি তার স্বাধীনতা, তার ইচ্ছাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আমি কি পড়বো সেটাতে সে কথা বলতে পারে না। এটা একদম তার সিদ্ধান্ত। একজন শুধু ভেজিটেবল খাবে, তার সিদ্ধান্ত। আমি ভাই আমি তার মতো চলবো না, এটা আমার সিদ্ধান্ত, এটা আমার অর্জন। আমি আমার আমি আমার মতো করে আমার জীবনটাকে সেই জায়গায় নিতে পেরেছি। আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। আমি কারোটা খাই না পড়ি না, কাজে আমার জীবনের সিদ্ধান্ত আমি নিব। আমি দেশের আইন মানবো, প্রচলিত যে নিয়ম কানুন আছে, সংবিধানে আমাকে যে অধিকার দিয়েছে সেটা আমি পালন করবো। কিন্তু এখন সে যেটা পালন করবে সেটা আমাকেও পালন করতে হবে। তাহলে তো আমিও বলতে পারি আমি যা করছি তোমাকে সেটা করতে হবে। তো কাজে আমি যেমন তাকে চাপিয়ে দিতে পারি না, সেও আমাকে চাপিয়ে দিতে পারে না। হতে পারে বাংলাদেশের হয়তো একটা 1% মেয়েরা মনে করতে পারে যে এইভাবে পিছিয়ে থাকবে, বা এইভাবে সে তার জীবন এভাবে চললে সে সুখী, বা সে মানে তার মতো সে স্যাটিসফাইড। ওকে, কিন্তু সে আমাকে বাধ্য করতে পারে না তো। আমার জীবনকে সে নিয়ন্ত্রণ করার কি, সে তো পারে না। আমার কথা হচ্ছে যে যদি তাই মানে অধিকারের প্রশ্ন, সিদ্ধান্তের প্রশ্নে মানে সে আমাকে চাপিয়ে দিতে পারবে না, তাহলে তো সে আমার উপর স্বৈরাচারী করছে। সে যে বৈষম্যের কথা বলেছে, সে তো বৈষম্য করেছে। অন্য মেয়ের যে মানে কোটা ছিল এটা সে বাদ দেওয়ার কে সে? ও কি, সে কি পুরো জনসংখ্যার অত পার্সেন্ট কি তারা ছিল আসলে আন্দোলনে? না তো। তারা মব দিয়ে জিনিসটাকে তৈরি করেছে। তো যদি তাই হয় তাহলে তো কোনো একদিন আমরাও তো মনে করেন 5,000 মব নিয়ে গিয়ে একটা সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারি। তাহলে তো এটা হলো না। তো ওরা যেটা করছে, ওরা মব দিয়ে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটি ঠিক নয়। যার যার কাজ সে করবে। মানে এই যে ধরেন মাঝখানে বলছিল যদিও এই সরকার যে না সনাতনীদের উপরে কিছু হয়নি। ধরেন আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে একটা সনাতনী পরিবারে একজন মারা গেছে, তার লাশ যাবে শ্মশানে, সেখানে কি জানাজা পড়াচ্ছে? এই যে জানাজা পড়াচ্ছে তাকে কে রাইট দিয়েছে জানাজা পড়ানোর জন্য? হিন্দুদের পূজাতেই কেন যাবে সূরা কালাম পড়তে? দরকার কি? তাকে বলেছে ওখানে কি সূরা পড়তে? সূরা পড়ার কি আর জায়গা নাই? ভাই আপনি বাসায় মিলাদ পড়ান, বাসায় খতম পড়ান, কিন্তু আপনি আরেক ধর্মের মানুষের আচার আচার প্রোগ্রামে অনুষ্ঠানে গিয়ে কেন আপনি, তার ধর্মীয় উৎসবে গিয়ে কেন আপনি করবেন? এই যে চাপিয়ে দেয়া, এই জিনিসটা তো প্রথম থেকেই হচ্ছে। কতদিন চাপিয়ে দেবে? বেশি 15 দিন মার্চ সম্ভব না। 15 মার্চ একটা গণমিছিলের প্রোগ্রাম ছিল। ওই এলাকাতে শাহবাগ সহ আশেপাশে বিভিন্ন এলাকায় মিছিল নিষিদ্ধ করা হয়েছে। মিছিলটা কি জি। হবে মনে করেন আপনি? আহ দেখেন ওই মিছিলটা ছিল একদম স্বতঃস্ফূর্ত জনগণের মিছিল। যেটা বাংলাদেশ আওয়ামী লীগের দিক থেকে মিছিল নয়, কোন রাজনৈতিক দলেরই না। তো সাধারণ মানুষ কিন্তু ধর্ষণের প্রতিবাদে, হত্যার নৈরাজ্যের প্রতিবাদে কিন্তু তারা মিছিল করতে চেয়েছে। এখন সেটি যাতে না হয় সে কারণেই কিন্তু নিষিদ্ধ করা। তো এখন এই নিষিদ্ধ করার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা যেটি প্রমাণ করলেন যে তার পছন্দ না হলে কিছু হবে না। রাষ্ট্রকে প্রশ্ন করা যাবে না, রাষ্ট্রকে অভিযোগ আনা যাবে না। দেখেন একটি সনাতনী পরিবারের মেয়ে ধর্ষণ হওয়ার পর তার বাবা বিচার চাইতে গিয়েছিল। তারপরে 3 দিন পর তার বাবার লাশ পাওয়া গেছে। এই ঘটনা নিয়ে কিন্তু কোনো প্রতিবাদ করতে পারেনি। ব্রাহ্মণবাড়িয়া প্রতিবাদ হয়েছিল। সেই প্রতিবাদ যারা করতে এসেছিল তাদের উপরে আবার উল্টা হামলা করতে গিয়েছে। তো তার মানে প্রতিবাদ করা যাবে, এটা রাষ্ট্র বলে দিয়েছে। কাজে রাষ্ট্রের চরিত্র তাহলে কি হলো? রাষ্ট্রের চরিত্র দাঁড়ালো রাষ্ট্রই সকল কিছু নিয়ন্ত্রণ করবে, দুঃশাসন তার দ্বারাই পরিচালিত হবে। এটা কি বলে স্বৈর শাসক? এটা কি স্বৈরাচার বলে? তিনি প্রমাণ করে দিচ্ছেন। এখন আমরা উদাহরণ হিসেবে বলতে পারবো। এবং এই যে স্বতঃস্ফূর্ত জনগণ কালকে যাবে কিনা সেটি আমি বলতে পারছি না, কারণ কিন্তু আমার মনে হয় যে জনগণকে কতদিন আটকে রাখবে? হয়তো যাবে কিছু জনগণ, যাবে হয়তো। আপনি কতজনকে আপনি কি আটকাবে? করবেন? আপনি কি করবেন? আমাদের তো আসলে সমস্যা হয়ে গেছে, আমাদেরকে পেলে যেটা হবে আমাদের হাড্ডি মাংস থাকবে না কি। তো যেহেতু আমরা মাঝখানে শুনছিলাম যে ছাত্রলীগের নতুন করে আবার বেশ কড়াকড়ি ভাবে আরেকটা লিস্ট হচ্ছে, আর আমাদের তো লিস্ট আছেই। তো সে কারণে আমরা হয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেওয়ার জন্য হয়তো আমরা 15 তারিখে মানে আওয়ামী লীগ হয়ে যাব না, কিন্তু একজন দেশের নাগরিক হিসেবে হয়তো যেতেও পারি।
এখন আগে থেকে যাবো বললে তো দেখা যাবে যে রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিয়ে দেবে আমাদের। তো আমি যেটা আমার কাছে মনে হয় যে খুব বেশি সময় আসলে এভাবে আর আটকে রাখা যাবে না। 144 ধারা ভেঙেছিল না 1952 সালে, 71 সালেও তো আটকে রাখতে পারেনি। তো আটকে রাখা খুব কঠিন, আটকে রাখা খুবই কঠিন কাজ। আর নতুন এই দলটার সম্ভাবনা কি দেখেন আপনি? ওনাদের তো ব্যক্তিগত সম্ভাবনা ভীষণ ভালো। ওনারা রিক্সায় চড়তে এখন বড় বড় গাড়িতে চড়েন, পোশাক আশাক পরিবর্তন হয়েছে, অ্যাকাউন্ট ভালো হয়েছে। ওনারা এখন 1.5 কোটি টাকা শেরাটনের ইফতার করতে পারেন। ভাই, আমি আজ পর্যন্ত শেরাটনে নিজের পয়সায় এখন পর্যন্ত ইফতার করার সামর্থ্য হয়নি। যদিও শিল্পী হিসাবে আমরা কিন্তু যথেষ্ট টাকা কাজ করলে ভালোই, আলহামদুলিল্লাহ ভালোই টাকা ইনকাম করি, কিন্তু কষ্ট হয়। হ্যাঁ, সব পথের টাকা এরকম শেরাটন এসব জায়গায় খাইতে কষ্ট হয়। তো ওনারা কিন্তু 1.5 কোটি টাকা দিয়ে ইফতার করেছেন। যখন ওনারা ইফতার করছেন, পাশাপাশি চিত্র হচ্ছে বাংলাদেশে ওই ন্যায্য মূল্যের গাড়ি যখন যাচ্ছে, মানুষ হাহাকার নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে সেখানে, সস্তায় দ্রব্যমূল্য কিনবার জন্য। এই যে মানুষের হাহাকার, এখন তাদেরই একজন লিখছিল যে এখন তো দাম কমে গেছে। ভাই, দাম কমে গেছে, আমাদের শ্রমিক, লক্ষাধিক শ্রমিক তো বেকার, বেতন পায় না বহুদিন। এই যে বেকার শ্রমিক, ও বেকার শ্রমিকের জন্য তো 5 টাকাও অনেক। যার পকেটে টাকা নাই, বেতন নাই, যার চাকরি নাই, তার তো 5 টাকাও অনেক টাকা। তো এই যে লক্ষাধিক শ্রমিক বেকার, এদের জীবন কি হবে কে জানে। এগুলো নিয়ে কি ভাবার সময় নাই? এসব নিয়ে ভাবার একদমই সময় নাই। আমাদের নতুন যে দল যারা করছেন তারা কোথায় পাচ্ছেন ফান্ডিং? রাজনৈতিক দলের ফান্ডিং কোথায় পাচ্ছেন? আমরা তো একটা রাজনৈতিক দলের, তো আমরা তো জানি ফান্ডিং এর বিষয়টা কত কঠিন। তাদের এত ফান্ডিং, তাদের স্ট্রাগল কি, তাদের আদর্শিক জায়গা কি? আমাদের নারী পুরুষ শিশুর পোশাকের জন্য বোর্ড বসাবে, সেটা তাদের আদর্শ? তারা আমাদের জন্য তৌহিদি জনতাকে নিয়ে আসবে, সেটা তাদের আদর্শ? তারা আমাদের ফতোয়া দিবে, ফতোয়াবাজদেরকে নিয়ে তারা রাজনীতি করবে, সেটা আদর্শ? বাংলাদেশকে সিরিয়া বানাবে, সেটা আদর্শ? জামাত শিবির নিয়ে, হেফাজত নিয়ে, তাদেরকে নিয়ে রাজনীতি করবে, সেটা আমাদের আদর্শ বাংলাদেশের? কি তাদের আদর্শ? জনগণের জন্য কি পরিকল্পনা? বাংলাদেশ নাম পরিবর্তন করে দিবে, সংবিধান পরিবর্তন করে দিবে, এগুলো তাদের আদর্শ? 30 লাখ শহীদ রক্ত দিয়েছে, সেটা তারা মানবে না, এটা তাদের আদর্শ? দুদিনে এসে তারা বাংলাদেশে 30 লাখ শহীদ মুছে দিবে? এই সমস্ত ফালতু, সরি, এগুলো মানে মানে টোকাই টাইপের কথাবার্তা, অশিক্ষিত কুশিক্ষিত টাইপের কথাবার্তা। যখন একটা বাচ্চা তার বাবাকে অস্বীকার করে, তখন তাকে তো টোকাই বলতে হবে। এই ছেলেগুলো যারা চাকরির জন্য রাস্তায় নেমেছিল, সো-কল, যদিও সেটা তাদের আসলে আসল আন্দোলন ছিল, সেটা মুখোশ ছিল, তারা উপদেষ্টা হলো, তারা এখন কোটি কোটি টাকা কামাচ্ছে এবং রাজনৈতিক দল করেছে, এবং তারা আমাদেরকে বলছে সংবিধান কবর দিয়ে দিবে। পুরো সংবিধানটা পড়েছে পোলাপানগুলো, তারা এসে বলে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিবে। ও জানে আওয়ামী লীগের চরিত্র কি, আওয়ামী লীগ কত বছরের পুরনো, ওর বাপ দাদার চেয়ে বেশি বয়সের আওয়ামী লীগ। ইয়াহিয়া খানকে মানে নাই আওয়ামী লীগ, আর ওরা এসে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিবে। ভাষা আন্দোলনের সময় ওরা তো পৃথিবীতেই আসে নাই। এই আওয়ামী লীগ, এই ছাত্রলীগ তো ভাষা আন্দোলনে যুদ্ধ করে আসছে। এই আওয়ামী লীগ তো নেতৃত্ব দিয়েছে, নেতৃত্ব দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে। তারা বঙ্গবন্ধু মানে না, তারা কিছুই মানে না। তো 2 দিনে এসে তারা কিছুই মানে না, এই 2 দিনের পোলাপানকে কে মানবে ভাই? কতগুলো ফালতু টোকাই লাঠি হাতে নিয়ে, অস্ত্র নিয়ে আমাদের উপরে দাপিয়ে বেড়াচ্ছে, আর কিচ্ছু না। তাদের অস্ত্র লাঠিয়াল বাহিনীর দাপাদাপিতে মানুষ সাময়িকভাবে ভীত সন্ত্রস্ত, মান সম্মানের ভয় চুপ করে আছে। কোনো মেয়েকে রাস্তায় পেলে তার কাপড় চোপড় ছিঁড়ে ফেলছে। এই যে শ্লীলতাহানির ভয় পাচ্ছে, এই যে মান সম্মানের ভয়, ধর্ষণের ভয়, এই কারণে দাঁতে দাঁত চেপে অনেক মানুষ চুপ করে আছে। কিন্তু বিশ্বাস করেন, এই যে বেয়াদবের একটা সীমা আছে। যখন আপনি ইতিহাসকে ছুঁড়ে ফেলে দিবেন, কোনো কিছুকে ছুঁড়ে ফেলে দেওয়াটা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না, বিনয়ের মধ্যে পড়ে না। একজন রাজনৈতিক কর্মীকে অবশ্যই বিনয়ী হতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ওরা কি ইতিহাস পড়ছে?
কি ইতিহাস বানাবে? মুক্তিযুদ্ধ নতুন করে লিখবে? কি ন্যারেটিভ দিচ্ছে ওরা মুক্তিযুদ্ধের? কি বলে নারী পুরুষের সমতার কথা? কি সব বলে? ওরা কি বলে ওরা বোঝে। সামান্তা একটা টেলিভিশনে বলছিল কি নারী পুরুষের কথা কি ও পেঁচাচ্ছে শুধু। ভাই, নারী পুরুষের সমতা ছাড়া একটা রাষ্ট্রের কোনো উন্নয়ন ঘটবে না। এই যে বাংলাদেশ, তারা যে বাংলাদেশে আজকে এসে লাঠিয়াল বাহিনীর কাজটা করছে, এই বাংলাদেশের দুইটা হাত, অর্থনীতির চাকার দুইটা হাত, একটা হাত পুরুষের, একটা হাত নারীর। 50% এর বেশি নারী এদেশে। গার্মেন্টস এর নারীদের সংখ্যা কতজন? বাংলাদেশে কাজ করে এরকম নারীর সংখ্যা কতজন ওরা জানে? ওদের কাছে হিসাবটা আছে? আজকে কোনো বিনিয়োগ নাই, আজকে গার্মেন্টস সেক্টর গুলো বসে পড়েছে, নারীরা ঘরে ঢুকে যাচ্ছে, চুরি ডাকাতি রাহাজানি আরো বাড়বে, অশিক্ষিত হয়ে যাবে প্রত্যেকটা পোলাপান। এই নারীরা কি করবে? এই পুরুষগুলো কি করবে? ওদের তো কোনো ধারণাই নাই। ওরা তো হুট করে এসে ধরেন কোটি কোটি ডলার ঢুকে গেছে ওদের অ্যাকাউন্টে, ডলারের নেশায়, ডলারের ক্ষমতায়, লাঠিয়াল বাহিনীর ক্ষমতায় ওরা দেখছে না কিছু। ওরা বাবা মা দাদা দাদি সব ভুলে গেছে। একটা মানুষ যদি সে নিজের শিকড়কে কেটে ফেলে তার কিছু থাকে না। শিকড়হীন গাছ কোনোদিন বাঁচে না। ওরা হচ্ছে ফুলদানিতে সাজানো কয়েকটা গাছ, এই পানি শুকিয়ে যাবে, গাছগুলো মরে যাবে। আর বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ স্বাধীনতা, এটা হচ্ছে মানে মানে এটা হচ্ছে পুরো বাংলাদেশের মাটি আকাশ। ওরা যে মানে ধরেন ধানমন্ডি 32 যে বুলডোজার দিয়ে ওরা ভেঙে দিয়েছে, এই বাংলাদেশ এই বুলডোজার দিয়ে মানে গুড়িয়ে দেওয়ার সাহস ওদের কি দিয়ে? তো প্রত্যেকের নামে মামলা হয়, আজ হোক কাল হোক। ওদের বিরুদ্ধে কি মামলা হবে না? রাষ্ট্রদ্রোহী মামলা হবে না? কতদিন থাকবে এরকম সময়? দিন যায় কথা থাকে। ইতিহাস সেনাবাহিনী থেকে শিক্ষা প্রধান নিতে। 5 আগস্টের বিকালে সেনাবাহিনী প্রধান বলেছিলেন তিনি সবার নিরাপত্তার দায়িত্ব নিলেন। সেনাবাহিনী প্রধান কি দায়িত্ব পালন করেছেন আপনারা জানেন। আবার তিনি বলছেন সব দলকে নিয়ে একটা নির্বাচন, বাইরের বিভিন্ন শক্তি এবং জাতিসংঘের রিপোর্টে এই বিষয়টা সব দলকে নিয়ে নির্বাচনের কথা আছে, ভারতও সর্বশেষ বলেছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস একটা ইন্টারভিউতে সর্বশেষ বলেছেন নির্বাচন আওয়ামী লীগ করবে কিনা সে সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিতে হবে। আপনারা আসলে কি ভাবছেন নির্বাচন নিয়ে? দেখেন, উনি এই কথাটা যেদিন বলেছেন সেদিন উনাকে আমার মনে হয়েছে যে উনি আহ, কি বলছেন উনি জানেন না। কারণ উনি যখন এই কথাটা বলছিলেন উনি নিজেকে প্রধানমন্ত্রী বলে বলে বলছিলেন, কিন্তু উনি তো প্রধানমন্ত্রী না, উনি প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা আর প্রধানমন্ত্রীর মধ্যে পার্থক্য আছে। উনি বলছিলেন যে আমি তো প্রাইম মিনিস্টার, আমি তো এটা বলতে পারি না, মানে যেভাবে বলছিলেন। তো আমার মনে হয়েছে যে উনি আসলে কি বলছেন কেন বলছেন উনি জানেন না। তো যদি তাই হয়, আওয়ামী লীগই ডিসাইড করে মানে নির্বাচন করবে কিনা, তাহলে তো পরের দিন আবার উনি বলতে পারেন না বা আগের দিন বলতে পারেন না যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। উনি যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলে ঘোষণা দিচ্ছেন, একজন প্রধান উপদেষ্টা মানে পাবলিকলি ঘোষণা দিচ্ছেন, আবার উনি বলছেন যে আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে। এখন আমি ওনাকে প্রশ্ন করি যে উনি সিদ্ধান্ত নিক, উনি কি আমাদের নিশ্চিহ্ন করে দিবেন আসলে, নাকি আমাদের নির্বাচন করুন? উনি কি আসলে কি চান? উনি কিসের ভিত্তিতে দুটো কথা বলছেন? এখন রাষ্ট্রের প্রধান আমাদের নিশ্চিহ্ন করতে চায় এবং সেই ধারাবাহিকতায় সকলেই আমাদের নিশ্চিহ্ন করতে চায় এবং সে আয়োজনটা কিন্তু উনি করছেন। উনি কিন্তু থেমে থাকেননি। আমাদেরকে ছলে বলে কৌশলে হামলা মামলা যা যা করা দরকার এবং বঙ্গবন্ধু কন্যার জন্য যা যা মানে প্রোপাগান্ডা করা দরকার করছেন। আবার উনি যখন এই কথাটা বলছেন, তার মানে আসলে এই যে দ্বিচারিতা, মিথ্যাচার, এবং কি বলছেন কি কেন করছেন জানেন না। তো সেজন্য আমার কাছে মনে হয় যে উনাদের আসলে কেউ তো পেছন থেকে প্রেসক্রিপশন দিচ্ছে। তো সেই প্রেসক্রিপশন একরকম, আন্তর্জাতিক রাজনৈতিক পরিমণ্ডল একরকম, আন্তর্জাতিক প্রেশার একরকম, আবার ভেতরে জামাত শিবির বা অন্য প্রেশার একরকম, আবার এদিকে সেনাবাহিনীর প্রেশার একরকম। তো সবকিছু মিলে আহ মাঝে মাঝে এরকম উনি বলেন কিছু কথা।
তা আমি আসলে যেটা মনে করি সেটা হচ্ছে মানে নির্বাচন তো নির্বাচন, তার আগে তো আসলে রাষ্ট্রের পরিস্থিতি ঠিক করতে হবে। মানে নির্বাচনে যাওয়ার জন্য তাকে তো আমাদের রাস্তায় নামতে দিতে হবে। আমাদের নিশ্চিন্ত করার ধনুক ভাঙা পণ করে থাকলে তো আমরা পারবো না। তা আসলে আমাদের নির্বাচন করতে দেওয়ার কোনো আগ্রহ উনার নাই, নির্বাচন দেওয়ারও কোনো আগ্রহ উনার নাই। উনারা নির্বাচন দিতে চায় না, এটা একদমই ক্লিয়ার। ওই যে মাঝে মাঝে যখন চাপ আসে তখন নির্বাচনের কথাটা তিনি বলেন, কিন্তু এটা একদমই পুরোপুরি আমার মনে হয় যে উনি এটা মিথ্যাচার করেন এবং দ্বিচারিতা তো আছে ওনাদের মধ্যে। এমনি আপনার দলের নেতাদের কাছে কি বার্তা পাচ্ছেন আপনার? আওয়ামী লীগ কি এই ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে, না নতুন একটা নিরপেক্ষ গভর্নমেন্ট চাইবে? আসলে নির্বাচন নিয়ে এই মুহূর্তে আসলে আমার কাছে মনে হয় না যে মানে কথা বলার মতো অবস্থা। আমার কাছে শুধু যেটা মনে হয় যে এই মুহূর্তে বাংলাদেশ যে জায়গাটায় দাঁড়ানো, সেখানে এই যে অন্তরিম সরকার, এরকম ব্যর্থ সরকার দিয়ে আসলে বাংলাদেশ রাষ্ট্র টিকবে না। বাংলাদেশ রাষ্ট্র আসলে আগে বাঁচাতে হবে। একদম গভীর খাদে পড়ে গেছে, সেখান থেকে আগে রাষ্ট্রকে তুলে আনতে হবে এবং এই দখলবাজদের হাত থেকে রাষ্ট্রকে রক্ষা করতে হবে, যারা রাষ্ট্রকে ধ্বংস করছে। ধরেন যদি আমরা 1%ও মানে কারোর সাথে তর্কের খাতিরে যদি, অনেকেই মাঝে মাঝে বলে যে ভালো কিছু হবে হবে, তাদের তর্কের খাতিরে বলছি যে ভালো কিছু যদি হওয়ারও থাকে 7 মাসে আপনি জনগণের জন্য কিছু করলেন না কেন? কেন করলেন না? একজন প্রধান উপদেষ্টা হয়ে একদম আসিয়ার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হলো কেন? কেন তার আগে তারা একটা বারও বলল না যে কোনো ধর্ষণকারী, কোনো সহিংসতাকারী, নারীর উপরে আক্রমণকারী কাউকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না? যখন ইফতিজারকে অ্যারেস্ট করার পরে তৌহিদি জনতা থানা ঘেরাও করলো, তখন কেন যারা থানা ঘেরাও করেছে সেই তৌহিদি জনতাকে কেন অ্যারেস্ট করা হলো না? আপনি থানা ঘেরাও করতে দিলেন এবং তাদের যে মানে জিম্মি করা হলো, তাদের যে দাবি ছিল এই ছেলেটিকে বের করে দেয়া, তাকে জামিনে বের করে দেওয়া হলো। তার মানে তৌহিদি জনতাকে আপনি প্রশ্রয় দিলেন, তার দাবি মেনে নিলেন। তো জনগণের জন্য কেন করলেন না? যে মেয়েটি ইফটিজিং এর শিকার হয়েছে সে তো আওয়ামী লীগের কেউ না, সাধারণ একজন শিক্ষার্থী। তাহলে আপনি সাধারণ একজন শিক্ষার্থীর পক্ষে কেন দায়িত্ব নিতে পারলেন? তার মানে হচ্ছে যখন উনি ক্ষমতায় যেতে চেয়েছেন, কিংস পার্টির ওই সময় থেকে শুরু করে যে কোনো মূল্যে তিনি ক্ষমতায় যাবেন এবং ওই ক্ষমতায় যাওয়ার লোভ লালসায় তিনি যেটা করেছেন, তিনি এমন মানুষদের সাথে হাত মিলিয়েছেন যারা রাষ্ট্রের শত্রু। পাকিস্তানের সে 1971-এর পরাজিত শত্রু, ডিপ স্টেট ষড়যন্ত্র, যারা রেজিম চেঞ্জের ষড়যন্ত্রকারী, যাদের অনেক দাবি আছে বাংলাদেশ থেকে, যাদের এজেন্ডা ফুলফিল করবে, সেগুলোতে তিনি এগ্রি করেছেন, গোল্ডেন হ্যান্ডশেক করেছেন এবং পরে কিন্তু তিনি তাদের সাথে একত্রিত হয়েছেন, অংশীদারিত্ব করেছেন, তারপর তিনি কিন্তু ক্ষমতায় বসেছেন। উনাকে ফোন করে ক্ষমতায় বসানোর জন্য আনা হয়। এই পুরো চক্রান্তের সাথে, এই পুরো মাস্টার প্ল্যানিং এর সাথে তিনি কিন্তু কিং মাস্টার প্ল্যান। সে কারণে যার জন্য উনি কিন্তু 5 তারিখে যখন এসছেন, উনাকে যখন প্রথম প্রশ্ন করা হয়েছিল যে গণভবন ভাঙচুর হচ্ছে ধানমন্ডি 32, তিনি কিন্তু অত্যন্ত গর্হিত একটি উত্তর দিয়েছিলেন। উনি বলছেন শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন, উনাকে জিজ্ঞেস করেন, তার শেখ মুজিবের মেয়েকে জিজ্ঞেস করেন। একজন শিক্ষিত মানুষের এইরকম উত্তর হতে পারে না। তার মানে উনার যে প্রতিহিংসা, জিঘাংসা, সেটি কিন্তু প্রতিটা পদে পদে প্রমাণিত হচ্ছে। উনি রাষ্ট্রের কল্যাণের জন্য ক্ষমতায় আসেনি, উনাকে ক্ষমতায় যেতে হবে। উনার যে কর আছে সে কর টাকা মওকুফ করতে হবে, উনার যে টাকা পয়সার হিসেব আছে সেগুলোকে ফুলফিল করতে হবে। তো উনি উনার এজেন্ডা ফুলফিল করেছেন এবং সেই এজেন্ডা ফুলফিল করবার জন্য ক্ষমতায় সর্বোচ্চ ক্ষমতাময় হতে চেয়েছিলেন এবং তার বিনিময়ে যাকে যা দেবার সেটা উনি এগ্রি করেছেন। যার ফলে রাষ্ট্র কোথায়, জনগণ কোথায়, কোথায় উন্নয়ন, কোথায় কি, এগুলো নিয়ে ওনার মাথা ব্যথা নেই, উনি এগুলো তাকাচ্ছেন না। উনি নিজেকে নিয়ে ব্যস্ত, উনার গদি নিয়ে ব্যস্ত, উনি থাকতে চান, উনি আরো যতদিন বেঁচে থাকেন উনি ক্ষমতায় থাকতে চান। এবং উনার সাথে যারা আছেন তাদের অনেকেরই, যেমন শারমিন মুর্শিদ আপা, ওনার নাম ধরে বলছি, শারমিন মুর্শিদ আপা যে ফ্যামিলির
মেয়ে, উনার বাবা মা বঙ্গবন্ধুর সাথে সেই সময় রাজনীতি করা মানুষ, সেই সময়ের এমপি হওয়া উনার মা, উনি মুক্তির গানের সেই মুক্তিযুদ্ধে অংশ নেয় একজন মানুষ, গণজাগরণ মঞ্চে উনি প্রতিদিন আসতেন এবং আমার সাথে উনার অনেক ছবিও আছে। মানে উনি হচ্ছেন সেরকম একজন মুক্তিযোদ্ধা পরিবারের মানুষ। উনি মানে যখন শাহবাগী উপদেষ্টা হয়েছেন, শাহবাগী উপদেষ্টা পরিষদে আছে শাহবাগী। অবশ্যই আমার এখন মনে হয় যে উনি কি করে এই যুদ্ধাপরাধীদের সাথে উনি হাত মিলিয়ে উপদেষ্টা হয়ে আছেন। এখন এই যে এই যে শাহবাগীদের যে ফাঁসি হবে, অ্যারেস্ট হবে, তাহলে তো শারমিন মোর্শেদকে অ্যারেস্ট করতে হবে, ওনাকেও ফাঁসি দিতে হবে, জুনায়েদ সাকিকেও অ্যারেস্ট করতে হবে, এরকম আরো অনেকেই আছে। তো এই জন্য বলুন এগুলো হচ্ছে দ্বিচারিতা, এগুলো হচ্ছে মানে কেন করছে কি করছে এগুলোর হিসেব নাই। মানে এই সব কিছুর মূলে হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ত জাগরণ তারা হতে দেবে না। হলে যদি মানুষ প্রতিবাদ করে, রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ দাঁড়িয়ে যায় এবং আবারও সেই যুদ্ধাপরাধীর কথা উঠে আসে। কারণ যখনই প্রতিবাদটা হয়েছে, আমরা কালকে দেখলাম নিজামী হত্যার বিচার চাইছে, সাইদি হত্যার বিচার চাইছে। তো তার মানে নিজামী হত্যা বা সাইদি হত্যার বিচার যারা চাইছে, তারা মনে করছে ওদের হত্যাটা একটা অপরাধ। ভাই এটা তো তাদের, এটা তার পরিবারের যিনি, তিনি তো 1971 সালে যুদ্ধাপরাধীর সেই অপরাধটা তিনি করেছেন, রাষ্ট্রের বিরুদ্ধে গিয়েছেন এবং সেটি একটি মানে আইনি প্রক্রিয়ার মধ্যে কি ওনার শাস্তি হয়েছে। এটা কিন্তু ব্যক্তিগত লড়াই না, উনি রাষ্ট্রের বিরুদ্ধে ছিলেন, উনি অপরাধ করেছেন, এটি তো হত্যা নয়। এখন এই যে রোকেয়া প্রাচী যুদ্ধাপরাধীর পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় কিছু তারিখ পাওয়া যায়। অমুক দিন আসবেন আপনার নেত্রী, আপনার নেত্রী আপনার দলের শীর্ষ পর্যায়ের সাথে আপনি যখন কথা বলেন, আসলে আপনি কি ধারণা পান? আমি আমার কাছে আমি মানে এই মুহূর্তে যদি আমাকে জিজ্ঞেস করেন বা আমি যতটুকু বুঝি, সেটি হচ্ছে যে নিরাপত্তার কারণে আসলে আমাদের নেতা কর্মীরা কে কি করছেন সেটি বলা সম্ভব না। মানে কে কোথায় আছেন সেটিও আভাস দেওয়া সম্ভব, কারণ যেহেতু নিশ্চিহ্ন করে দেওয়া হবে, আসলেই তাই। তো সে কারণে আসলে কি করা হচ্ছে, কেন করা হচ্ছে, কোথায় করা হচ্ছে, কে কোথায় আছেন সেগুলো বলা যাবে না। কিন্তু যা রটে তা কিছু তো বটে। আন্তর্জাতিক রাজনৈতিক পরিমণ্ডল থেকে শুরু করে সকল হিসেব নিকেশ মিলিয়ে মানুষজন যখন ডোনাল্ড ট্রাম্প কে প্রশ্ন করা হয়েছিল, তিনি কিন্তু নরেন্দ্র মোদীজিকে বলেছেন যে তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা পর্যালোচনা করবেন, উনি দেখবেন। তো তখন থেকে কিন্তু এই আলোচনাটা আরো দীর্ঘ, আরো তীব্র হয়েছে। তো সেই জায়গা থেকে এক মানুষ যখন হিসেব মিলাচ্ছে, হিসেব মিলানোর ক্ষেত্রে এরকম একটি ব্যাপার মাঝে মাঝে উঠে আসে। আর বঙ্গবন্ধু কন্যা, তার সম্পর্কে একটু বলা দরকার, সেটি হচ্ছে যে তিনি 1975 সালের পরবর্তী সময়ে মানে তিনি নিজের কথা চিন্তা না করে কিন্তু তিনি দেশে ফিরে এসেছিলেন। এটা কিন্তু অসম্ভব সাহসের ব্যাপার। উনার পরিবেশ উনার অনুকূলে ছিলেন না, উনি এসছেন। 111 উনি কিন্তু কম্প্রোমাইজ করেননি, উনি কিন্তু লড়াই করেছেন এবং এখনো কিন্তু তিনি পুরো সময়টাই কিন্তু আমাদের আওয়ামী লীগের জন্য, দেশের মানুষের জন্য কাজ করছেন, পর্যবেক্ষণ করছেন, নেতা কর্মীদের সাথে কথা বলছেন এবং প্রত্যেকটা জেলা উপজেলা সব জায়গায় উনি খোঁজ খবর রাখছেন, কি করতে হবে না করতে হবে সেগুলো আলোচনা চলছে। কিন্তু এমন না আসলে, রাজনৈতিক জায়গা তো এরকম না যে বললে কালকে সকালবেলা ট্রেন ধরে চলে আসলেন বা ফ্লাইট ধরে চলে আসলেন। এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা হিসেব নিকেশটা আসলে আমার মনে হয় না যে আমার মতো একজন ক্ষুদ্র কর্মী এটা ব্যাখ্যা করার অধিকার রাখে বা যোগ্যতা রাখে। আমি মনে করি যে এটা সময় হলেই বোঝা যাবে। নেত্রী বাংলাদেশকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসেন, তিনি যেতে চাইছিলেন না, কিন্তু উনি না গেলে আরো অনেক বেশি লাশ পড়বে, এই কারণে কিন্তু ওনাকে যেতে হয়েছে। পরিস্থিতিটা এমন জায়গায় চলে গিয়েছিল। তো আজকে উনি বাংলাদেশে অবশ্যই ফিরবেন, এটুকু আমি বলতে পারি জোর গলায়। এবং উনি ফিরবেন, সময় হলেই ফিরবেন, সে ফেরাটা নিশ্চিত। সন তারিখ দেয়া যাবে না, সময়ক্ষণ দেয়া যাবে না। এবং বাংলাদেশ আওয়ামী লীগ বসে নেই, বাংলাদেশ আওয়ামী লীগ হারিয়ে যায়নি। হারিয়ে গেলে 70,000 কোথায় পেতে অ্যারেস্ট করবার জন্য, আরো 70,000 কিন্তু স্ট্যান্ড বাই আছে।
ইউনূস সাহেব হিমশিম খেয়ে যাবে, পারবে না জেলখানায় রাখতে। উনার যমুনা ছেড়ে দিতে হবে আমাদের রাখবার জন্য। তো এবং প্রয়োজন হলে লোকজন কিন্তু মানে সত্যি বেরিয়ে আসবে, এবং সে বেরিয়ে আসার সময় হতে হবে। এবার এলোপাথারি একটা বেরোনোর রমজান কিছু নয়। মাস। আর নেত্রী, একটি কথা আমি একটু বলে রাখি, নেত্রী কোনোভাবেই তিনি 5ই আগস্ট জুলাইতেও লাশ চাননি, লাশের রাজনীতি করতে চাননি, 10ই নভেম্বরও চাননি। নেতাকর্মীরা কিন্তু ঢাকায় ছিল, এবং এখনো তিনি চান না যে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো লাশের রাজনীতির মধ্যে পড়ে। কারণ ইউনূস সাহেবরা মেটিকুলাসলি লাশের যে রাজনীতির পরিকল্পনা জুলাইতে করেছে, নভেম্বরেও ছিল, এখনো আছে। আমরা সেই লাশের রাজনীতির ফাঁদে পড়তে চাই না। এটা নেত্রীর বুদ্ধিমত্তা, বিবেচনা বোধের বিষয়। তিনি আমাদেরকে সেভাবে প্রস্তুত হতে বলেছেন, আমরা প্রস্তুত। তিনি যখন বলবেন তার নির্দেশে আমরা বেরিয়ে আসবো। এর জন্যই কি 32 নম্বর ভাঙার সময় চুপচাপ সবাই চেয়ে চেয়ে দেখেছে, কোনো মাঠে নামে নাই? দেখেন, 32 নাম্বার প্রকাশ্যে ঘোষণা দিয়ে তারা 32 নাম্বার ভেঙেছে, এবং সেই প্রকাশ্যে ঘোষণাটা উপদেষ্টার চেয়ারে বসেই হয়েছে। সেখানে প্রশাসন ছিল, সেনাবাহিনী ছিল, পুলিশ প্রশাসন ছিল, এবং এই যে সব তৌহিদি জনতা, বিক্ষুব্ধ জনতা, সমন্বয়কারী, এই পুরো এই গ্রুপটা ছিল, মব বাহিনী ছিল। সেখানে ধরেন আওয়ামী লীগের 2000-5000 কর্মী যদি যেত, কি হতো? পাল্টাপাল্টি হতো। আমাদের পক্ষ থেকেও কিছু মানুষের হয়তো লাশ পড়তো, তাদেরও পড়তো। কে কাকে মারছে কিছু বোঝা যেত না, কিন্তু তারা দেখাতো যে বাংলাদেশ আওয়ামী লীগ গিয়ে করেছে। এখন দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ কোথাও নাই, তারপরও মাঝে মাঝে বলবার চেষ্টা করে যে আওয়ামী লীগের লোকজন করেছে। খুবই চেষ্টা করে আওয়ামী লীগের ঘাড়ে চাপাতে, এবং সেদিন যদি আওয়ামী লীগের লোকজন যেত, একই কাজ হতো। হ্যাঁ, আওয়ামী লীগের লোকজন সেদিন যায়নি এটাও ভুল। আওয়ামী লীগের লোকজন গেছে, নীরবে নিভৃতে সেখানে দাঁড়িয়ে দূর থেকে দেখেছে, চোখের পানি ফেলেছে। 5ই আগস্ট যখন ধানমন্ডি 32 ভাঙচুর উঠছিল, তখনও কিন্তু আওয়ামী লীগের লোকজন গেছে, চোখের পানি ফেলেছে। কারণ ওই মবের মধ্যে যে কিছু বলার নেই। একজন নারী পরদিন গিয়ে যখন বলছিল, জাস্ট সে বলে ফেলেছে যে এটা কেন ভাঙছি, বাড়িটা ভাঙার দরকার ছিল। এবং সে মহিলার উপরে যেভাবে আক্রমণ হয়েছে, এবং একটা নারীর উপরে তারা যেভাবে আক্রমণ করে, সেটা কেউ আক্রান্ত না হলে সে বোঝে। আমি আক্রান্ত হয়েছে, আমি জানি যে ওরা মানে এই যে তৌহিদি জনতা নামের, বিক্ষুব্ধ জনতা নামের যে একটা মব বাহিনী তারা লালন পালন করে, আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, পৃষ্ঠপোষকতা করছে, মানে এরা কোনো মানুষের পর্যায়ে পড়ে না। কাজেই মানে অহেতুক রক্তপাত, অহেতুক ঝামেলা করে কোনো লাভ নেই। যখন ওরা নিশ্চিত হয়ে এসছে ভাঙবে, সেখানে আমাদের 500 আওয়ামী লীগের লোক যে কি করতো, কোনো লাভ ছিল না। ওরা যেটা করেছে, ওরা চেয়েছে যেন একটা গৃহযুদ্ধ হয়, আমরা গিয়ে একটা গ্যাঞ্জাম তৈরি করি। আমরা গ্যাঞ্জাম তৈরি করতে চাইনি, কারণ আমাদের ধানমন্ডি 32 যখন ভেঙে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে, আমাদের হৃদয়ের রক্তক্ষরণ আমাদেরকে কিন্তু মৃত্যুর দিকে নিয়ে গেছে। আমরা সাহসী হয়ে গেছি, আমাদের হৃদয় এখন ধানমন্ডি 32, এবং ইতিহাস সাক্ষী। এই ধানমন্ডি 32 64 জেলায় 64টা হবে, প্রত্যেক গ্রামে গঞ্জে ধানমন্ডি 32 হয়ে যাবে। আপনি আপনার হৃদয় ধানমন্ডি 32 কি করে আটকাবেন বলেন? এই যে যারা আছে, ওরা ধানমন্ডি 32 কি পুরোটা কোনোদিন নিজেরা ঘুরে দেখেছিল? আমার বিশ্বাস ওরা দেখেনি। আমার বিশ্বাস ওরা যদি ধানমন্ডি রোকেয়া 32 প্রাচী, কোনোদিন দেখতো। আমরা শেষ করব, একটা কথা বলি। এই রমজান মাস লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক খুব খারাপ অবস্থা, অর্থনৈতিক অবস্থায়, চাকরি নাই, জীবিকা নেই, খুব করুণ ভাবে তাদের যাচ্ছে। ঈদ আসছে, তাদের ঘরে ঈদের আনন্দ থাকবে না, ঈদ করার সামর্থ্য নাই তাদের। ইনবক্সে এসে
ছেলেরা কাতরভাবে মিনতি জানায়, টাকা চায়, আশ্রয় চায়। এই ছেলে মেয়েদের পাশে কিভাবে দাঁড়ানো যায়? আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের তো খুবই খারাপ অবস্থা, এটা সত্যি। সবাই বেকার, কাজকর্ম নাই, এবং পাশাপাশি দেশের মানুষেরও খুব খারাপ অবস্থা। প্রচুর বেকার, শ্রমিক, মানে যারা নিম্ন আয়ের তারাও খুব খারাপ অবস্থায় আছে। তো আমরা আসলে মানে ক্ষুদ্র প্রচেষ্টায় যেটা করছি সেটা হচ্ছে মানে সবাই সবাইকে মানে যে একটা কথা আছে না যে ধরেন ভালোবাসা থাকলে, শ্রদ্ধা থাকলে, মায়া থাকলে একটা খেজুরও ৫ জন ভাগ করে খাওয়া যায়। ব্যাপারটা এরকম আরকি। আমরা যার যা আছে তাই নিয়ে আমরা মিলেমিশে সবাই সবার সাথে শেয়ার করে চেষ্টা করছি এই দুঃসময়টা পার করবার। নেতাকর্মীরা চাইলেও যে কিছু করতে পারবেন তা না। সেরকম সহজ পজিশনে তারা নেই আসলে। নেত্রীর দিক থেকে সাহায্য সহযোগিতা চলছে, অব্যাহত আছে শুরু থেকেই। কিন্তু আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আছি, চাইলেও কেউ কাউকে সাহায্য পাঠানো সম্ভবও হচ্ছে না অনেক সময়। কিন্তু খুব দুর্বিষহ আসলে যেটুকু সাহায্য সহযোগিতা সবাই ব্যক্তি পর্যায়ে সবাই সবাইকে করছে, সেটা ১০ ভাগের হয়তো ২ ভাগ, ৮ ভাগই মাইনাস থাকছে। এই যে মানবেতর জীবন যাপন করছি আমরা, এইটা মনে থাকবে আমাদের। যুদ্ধের সময় শুনেছি যে না খেয়ে আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন, আহ এক কাপড়ে থেকেছেন, কষ্ট করেছেন, জোকের কামড় খেয়েছেন, মশার কামড় খেয়েছেন, কাদার মধ্যে থেকেছেন। তো সেটা মনে করে মাঝে মাঝে আমরা আমাদের এই সময়টা ভুলে যাই এবং প্রেরণা পাই। এরকম একটা সময়ে এই জিনিসটাকে মেনে নিয়েই যুদ্ধটা চালিয়ে যেতে। এই সময় আপনি অনেক বেশি কিছু চাওয়া পাওয়া সম্ভব না। আর এত বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আর আমি তো আমরা রাজনীতি করেছি। ১টা ১.৫টা বছর একটু কষ্ট করি। আমাদের মুক্তিযোদ্ধারা ৯.৫ মাস কষ্ট করেছে। একটু করি কষ্ট। কি আছে দেশের জন্য, দলের জন্য, বঙ্গবন্ধুর জন্য? বঙ্গবন্ধু তো ওই যে চিকন জেলখানা আমি দেখেছি, ভীষণ সরু জেলখানা। উনি যেরকম লম্বা মানুষ, আমি ওখানে গিয়ে শুধু ভেবেছি যে উনি এত লম্বা একটা মানুষ, উনি কি করে এখানে ঘুমিয়েছেন? ওইটুকু একটা জায়গা, ওর মধ্যে একটা টয়লেট, ওর মধ্যে, এটা অসম্ভব। ঢাকা কেন্দ্রীয় কারাগার, ফরিদপুর কারাগার, আমি প্রত্যেকটা জায়গা দেখে মানে তন্ন তন্ন করে দেখেছি, পুঙ্খানুপুঙ্খ দেখেছি। তো উনি তো জীবনের বেশিরভাগ সময় জেলখানায় কাটিয়েছেন আমাদের জন্য। আমরা একটু কষ্ট করি, আমরা তো জেলে নাই, যার যার মতো লুকিয়ে আছি। আর যারা জেলে আছে, ঠিক আছে, ১-১.৫ বছর কষ্ট করি, কি আছে? এটা নিয়ে আমরা এক দুঃখিত না দেড় বাড়ি ভাই। বছর, ১-১.৫ বছর একটা মানে সময়ের অপেক্ষা। কিচ্ছু হবে না আমাদের। পৃথিবীর বহু দেশ অনেক বছর যুদ্ধ করেছে। আমার কাছে কেন জানি মনে হয়, আমি আপনাকে বলি, কতদিন লাগবে আমি জানি না। সেটা অল্প দিনে হতে পারে। মানসিক প্রস্তুতির কথা বলছি আমি। একটু কষ্ট করতে হয়। ভাই, একটা সন্তান জন্ম দিতেও ৯.৫ মাস লাগে। একজন মা যখন সন্তান জন্ম দেয় ৯.৫ মাস লাগে মিনিমাম। তো দেশ স্বাধীন হতেও তো ৯.৫ মাস লেগেছিল। আমরা একটু কষ্ট করি। এই কষ্টটা দরকার আছে। আপনি দেশকে ভালোবাসেন সেটার প্রমাণেরও দরকার আছে। একদম আরাম-আয়েশ করে তো দেশ ভালোবাসা যায় না। একটু রক্ত ঝরতে হয়, একটু ঘাম ঝরতে হয়, একটু পিপাসার্ত থাকতে হয়। থাকি না একটু আধ পেটা মানে পিপাসা নিয়ে, ঘাম ঝরুক এক কাপড়ে, অসুবিধা কি? হয়তো কোনো একদিন আমাদের সন্তানরা কোনো একদিন ইতিহাসে বলবে যে এই সমস্ত পাগল আওয়ামী লীগের দালাল, এরা আওয়ামী লীগের জন্য নীরবে নিভৃতে জীবন কাটিয়ে দিয়েছে। ঠিক আছে, যদি এরকম করে কেউ আমাদের স্মরণ করে, খুবই খুশি। আমাদের চাওয়া পাওয়া কি আছে? আমাদের দল ক্ষমতায় আসবে বা দল সসম্মানে ফেরত আসবে, নেত্রী সসম্মানে ফিরে আসবেন, আমাদের রাষ্ট্র মুক্ত হবে কতগুলো রাজাকার আলবদর আলসাম যুদ্ধকারীদের হাত থেকে। আমাদের তো আসলে অনেক 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 যুদ্ধ, শুধুমাত্র আওয়ামী লীগ নিয়ে যুদ্ধ না তো। আজকে আমাদের যুদ্ধটা কি, যে আমাদের স্বাধীনতার বিরোধীদের থেকে দেশটাকে রক্ষা করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগকে সসম্মানে ফিরিয়ে আনতে হবে। নেত্রীকে সম্মানের সাথে বীরের মর্যাদায় নিয়ে আসতে হবে। অনেক যুদ্ধ তো।
অনেক আমরা ভালো আছি। অনেক ভালোবাসা রোকেয়া প্রাচী। আপনি নিরাপদে থাকার চেষ্টা করবেন। আপনার দোয়া শপথ করবেন যেন শেষ পর্যন্ত যুদ্ধটা চালিয়ে যেতে পারি নিরাপদে, এটুকুই চাওয়া। জয় বাংলা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।